মাটিগাড়া নকশাল বাড়ির ভোটের ফলাফল এটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না, এর পেছনে একটা বিরাট গল্প আছে। চলুন এই অ্যানালিসিসে আমরা সেই গল্পের একদম ভেতরে ঢুকি, দেখি কি রাজনৈতিক আর অর্থনৈতিক শক্তি ওখানকার মানুষের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। দেখুন জায়গাটা, একদিকে দার্জিলিং পাহাড়ের ঢাল আর অন্যদিকে তরাইয়ের বিশাল সমভূমি। এই যে একটা বিশেষ ভৌগোলিক অবস্থান, এটাই কিন্তু এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা, এমনকি তাদের রাজনীতির ধরনও ঠিক করে দেয়। আসলে প্রত্যেকটা নির্বাচনই তো একটা গল্প বলে, তাই না? এটা শুধু সংখ্যা নিয়ে জেতা হারার খেলা নয়। এটা এমন মানুষদের গল্প যাদের জীবনটা নদী, বন্যা আর রোজগার কাজের লড়াইয়ের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আর সবকিছুর ঊর্ধ্বে এটা হলো পরিচয়, সম্মান আর একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখার গল্প। এই সমস্ত অনুভূতি, আশা আর লড়াই সব মিলেমিশে তৈরি হয় একটা জনাদেশ। কোনো জায়গার রাজনীতিকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে সবার আগে তার মাটির কথা শুনতে হয়। চলুন আমরা প্রথমে এই অঞ্চলের আসল বাস্তবতাগুলোকে একটু বোঝার চেষ্টা করি, এখানকার মাটির স্পন্দনটা অনুভব করি। এখানকার জীবনে মেচি আর তিস্তার বন্যা যেন একটা প্রতি বছরের আতঙ্ক। গ্রামের রাস্তাঘাটের অবস্থা ভালো না, যা ব্যবসা বাণিজ্যের পথে একটা বড় বাধা। স্থানীয়ভাবে কাজ পাওয়া প্রায় অসম্ভব, তাই এখানকার যুবকদের কাজের খোঁজে বাইরে চলে যেতে হয়। আর এই কঠিন পরিস্থিতির মধ্যেই কিন্তু রাজবংশী, গোর্খা, মতুয়া, সাঁওতালের মতো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে থাকেন, আর প্রত্যেকেরই নিজস্ব কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে। বেশ, মাটির এই কঠিন বাস্তবতার ছবিটা তো আমরা দেখলাম। এখন দেখা যাক এই ছবিটা ভোটের সংখ্যায় কিভাবে ফুটে উঠেছে। 2016 সালের বিধানসভা নির্বাচনের কথা ভাবুন। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ভোট পেয়েছিল 21.3%। সংখ্যাটা মনে রাখুন। আর ঠিক 5 বছর পর 2021-এ ওই একই দলের ভোটের শেয়ারটা কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? 58.1%, মানে প্রায় 3 গুণ লাভ। প্রশ্নটা তো এখানেই ওঠে, এমন কী কারণ থাকতে পারে যা মাত্র 5 বছরের মধ্যে এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে দেয়? এই অ্যানালাইসিসটা কিন্তু সেই উত্তর খোঁজারই একটা চেষ্টা। এই টেবিলটা দেখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। বিজেপির ভোট 21.3% থেকে এক লাফে 58.1% চলে গেছে। আর ঠিক তার উল্টো ছবিটা দেখুন কংগ্রেসের ক্ষেত্রে, 41.3% থেকে সোজা নেমে এসছে 9.6%। তৃণমূল কংগ্রেসের ভোট অবশ্য মোটামুটি একই জায়গায় আছে। এই সংখ্যাগুলো কিন্তু শুধুই সংখ্যা নয়, এগুলো একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এখন আমরা এই জনাদেশের একটা ব্যবচ্ছেদ করব, দেখব কেন এই পরিবর্তনটা হলো। আর এই আলোচনাটা করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা আর দায়িত্ব নিয়ে নিজের মতো প্রকাশের অধিকার দেয়। আমাদের এই বিশ্লেষণও কিন্তু সেই দায়িত্ববোধের জায়গা থেকেই করা। এখানকার ভোটারদের সামাজিক গঠনটা যদি দেখি, তাহলে দেখা যাবে প্রায় 30% তফসিলি জাতি আর 17% তফসিলি উপজাতি, মানে প্রায় অর্ধেক ভোটারই এই দুটো সম্প্রদায় থেকে আসছেন। এর থেকেই বোঝা যায় যে এখানকার রাজনীতিতে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাদের সমস্যা, তাদের চাওয়া পাওয়া বোঝাটা তাই খুব জরুরি। এই যে এত বড় বদল, এর পেছনে কারণটা কি? কারণটা খুঁজতে গেলে মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর দিকে তাকাতে হবে। যেমন ধরুন, নকশালবাড়ির ওই ভয়াবহ বন্যা, ভাঙাচোরা জাতীয় সড়ক, ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি, রেশনের চালের যা অবস্থা, আর কাজ তো নেই। এই সব ক্ষোভগুলোই কিন্তু জমতে জমতে একটা বড় আকার নিয়েছিল। এগুলিই ছিল পরিবর্তনের আসল কারণ। শুধু রাস্তাঘাট বা কাজের অভাবই নয়, কিন্তু এর থেকেও গভীরে ছিল দুর্নীতির অভিযোগ আর নিরাপত্তার অভাব। বিশেষ করে ভোটের সময় টাকা দেওয়ার অভিযোগ আর 2021-এর ভোটের পর যে হিংসার ঘটনা ঘটেছিল, তার স্মৃতি মানুষের মনে একটা ভয় আর অবিশ্বাস তৈরি করে দিয়েছিল। আচ্ছা, ভোটারদের মনে তো ক্ষোভ ছিল, কিন্তু সেই অনুভূতিটাকে ভোটে পরিণত করার জন্য কোনো কৌশল, কোনো সিস্টেম কাজ করেছিল? চলুন এবার সেটা দেখা যাক। একটা সফল নির্বাচনী প্রচার কিন্তু শুধু মানুষের আবেগের উপর চলে না, এর পেছনে একটা মজবুত সিস্টেম থাকা দরকার। যেমন ডিজিটাল ভোটার ডেটাবেস ব্যবহার করে ঠিক কোন ভোটারের কাছে কোন বার্তা পৌঁছাতে হবে সেটা ঠিক করা, একটা জাতীয় দলের ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা, একটা নির্দিষ্ট আদর্শ যা সমর্থকদের একজোট রাখে, আর অবশ্যই একটা সুশৃঙ্খল ক্যাডার বাহিনী। এইগুলোই ছিল প্রচারের আসল শক্তি। এখানে ভারতের ডেটা সুরক্ষা আইনের ডিপিডিপির কথা মনে রাখা প্রয়োজন, যা বলে যে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি অপরিহার্য। এই প্রচারের স্ট্র্যাটেজিটা বেশ ইন্টারেস্টিং ছিল। এর একটা দিককে বলা যায় শিবের রূপ, মানে আক্রমণাত্মক। সোজা কথায় বিপক্ষের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা।
দুর্নীতি, হিংসার পুরনো রেকর্ড আর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ইস্যুগুলোকে সামনে এনে ভোটারদের মনে একটা নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আর ঠিক তার উল্টো দিকে ছিল বিষ্ণুর রূপ, মানে স্থিতিশীলতা। একদিকে যেমন প্রতিপক্ষকে আক্রমণ করা হয়েছে, অন্যদিকে নিজেদেরকে একটা নির্ভরযোগ্য এবং স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। পিএম কিষাণ, জল জীবন মিশনের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোর কথা বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা শুধু অভিযোগই করে না, সমাধানও দিতে পারে। নির্বাচনী কৌশল তো হল, কিন্তু ভোটের পরে কি হবে? দিনের শেষে মানুষ তো কাজ দেখতে চায়। চলুন এবার দেখা যাক প্রতিশ্রুতির পূরণের জন্য কী ধরনের পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। প্রথম প্রস্তাবটা দেখুন। এটা শুধু একটা ফাঁকা প্রতিশ্রুতি নয়, একটা নির্দিষ্ট বিনিয়োগের প্রস্তাব। নকশালবাড়ি আর মাটিগাড়ার মধ্যে একটা বন্যারোধী সেতু। খরচ বলা হয়েছে প্রায় 50 কোটি টাকা, আর সময়সীমা 1.5 বছর। এর ফলে কি হবে? শুধু যে বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকবে তাই নয়, কৃষকরাও খুব সহজে তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারবেন, মানে সরাসরি তাদের আয় বাড়বে। দ্বিতীয় বড় প্রতিশ্রুতিটা হল NH31কে 4 লেনের করা। প্রায় 200 কোটি টাকার এই প্রজেক্টের ফলে ব্যবসা বাণিজ্য আর যাতায়াত দুটোই দ্রুত হবে, দুর্ঘটনা কমবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে নির্মাণের কাজ হবে তাতে অনেক স্থানীয় মানুষের কাজ হবে। এটা এলাকার বেকারত্ব সমস্যাকে সরাসরি সমাধান করতে পারে। এই ধরনের বাস্তবসম্মত পরিকল্পনা মানুষের মনে ভরসা ফিরিয়ে আনতে সাহায্য করে। সবশেষে আমাদের এটা বুঝতে হবে যে ভোটে জেতা এক জিনিস, আর সেই জয়কে মানুষের দীর্ঘস্থায়ী বিশ্বাসে পরিণত করাটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার, আর সেই পথটা বেশ কঠিন। একটা নির্বাচনী রায়, সেটা তো একটা নির্দিষ্ট মুহূর্তের ঘটনা। আসল পরীক্ষা তো শুরু হয় তার পর থেকে। প্রতিশ্রুতি পূরণ করা, স্বচ্ছ থাকা আর লাগাতার মানুষের জন্য কাজ করার মাধ্যমে কিভাবে এই রায়কে একটা দীর্ঘস্থায়ী বিশ্বাসে পরিণত করা যায়, এটাই কিন্তু শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই প্রশ্নের উত্তরের ওপরই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 0104204160 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।